স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। দক্ষিণ আফ্রিকায় গুলিতে 2 বাংলাদেশি নিহতের দুদিন পেরোলেও কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে গুরুতর আহত আরেক প্রবাসী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিংয়ে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন নারায়ণগঞ্জের ইমন আহমেদ এবং ঠাকুরগাঁয়ের আব্দুর রহমান। অন্যান্য প্রবাসীরা জানায় বাংলাদেশি 2 গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে স্থানীয় সন্ত্রাসী দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। এর আগে 2 গ্রুপের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ নিয়েছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি দূতাবাস কর্তৃপক্ষ, কিন্তু সফল হয়নি কেউ। চলতি সপ্তাহে নামপুলা প্রদেশে শ্বাসরোধে হত্যা করা হয় মিজানুর রহমান নামের আরেক বাংলাদেশিকে। ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন মানবদেহে 95% কার্যকর। বিভিন্ন দেশে 43,000 মানুষের উপর পরীক্ষার পর প্রকাশিত হলো তথ্যটি। এর আগে মডার্না দাবি করে তাদের প্রতিষেধক 94% বেশি কার্যকর। বিশেষজ্ঞদের মত, প্রতিযোগিতামূলক বাজারে দ্রুত সময়ে ভ্যাকসিন আনতে গেলে ঝুঁকির সম্ভাবনা রয়েছে। চলতি বছরের মধ্যে করোনার ভ্যাকসিন বাজারে ছাড়তে চায় বিশ্বের নামিদামি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এই দৌড়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ব্রিটেন সহ বিভিন্ন দেশের 18টি কার্যক্রম। এর মধ্যে চূড়ান্ত ধাপে থাকা ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন মানব শরীরে 95% কার্যকর বলে দাবি করা হয়। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম তাদের টিকা। এর আগে মডার্নাও দাবি করে তাদের ভ্যাকসিনের কার্যকারিতা 94.5%। আমার মনে হয় ভ্যাকসিন আবিষ্কারে ফাইজার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অ্যান্টিবডি তৈরির দিকে, কারণ স্পাইক প্রোটিনের নির্দিষ্ট অংশ ব্যবহার করা হয়েছে যা শরীরের অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ভাইরাসকে প্রতিহত করতে সহায়তা করবে। রাশিয়া বলছে সীমিত ব্যবহারের অনুমোদন পাওয়া তাদের স্পুটনিক 5-এর উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে ভারত, চীন এবং ব্রাজিলে। এ নিয়ে কাজ করছে ব্রিক্স সদস্যের দেশগুলো। মহামারী মোকাবেলায় ব্রিক্স সদস্যের দেশগুলো খুব দ্রুত ঐক্যবদ্ধভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। চুক্তি অনুসারে ভারত এবং ব্রাজিলের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের স্পুটনিক 5 ভ্যাকসিন তৈরি করবে। এমনকি চীন উৎপাদন করবে এই প্রতিষেধক। শুধু নিজেদের জন্যই নয়, তৃতীয় পক্ষকেও দেবে তারা। চীনও দাবি করছে তাদের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন মানব শরীরে নিরাপদ এবং কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন প্রতিযোগিতামূলক বাজারে ঝুঁকির সম্ভাবনা বেশি। কোনোভাবেই ভ্যাকসিন উৎপাদন এবং বন্টনের ইস্যুটি রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই, তবে প্রতিষ্ঠানগুলোর নজর রয়েছে আর্থিক মুনাফার দিকে, তাই ঝুঁকির সম্ভাবনাও বেশি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অবশ্যই সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার জানায় সব ঠিক থাকলে চলতি বছরের মধ্যে 5 কোটি ডোজ তৈরি করবে তারা। আগামী বছরের মধ্যে 130 কোটি ডোজ বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বয়স্ক করোনা রোগীদের ক্ষেত্রে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানান দ্বিতীয় দফা পরীক্ষামূলক ট্রায়ালের এই সাফল্য। প্রতিবেদনে বলা হয় 560 জন প্রবীণ স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয় টিকাটি, যাদের সবার বয়সী 60 থেকে 70 বছরের মধ্যে। তৃতীয় দফা ট্রায়ালের সময়ও তারা সবাই ছিলেন সুস্থ সবল। গবেষকরা বলছেন 18 থেকে 55 বছর বয়সী স্বেচ্ছাসেবীদের শরীরে যে কোভিড-19 প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে ভ্যাকসিনটি, একই সাফল্য মিলেছে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণদের ক্ষেত্রেও। আবারও করোনায় রেকর্ড মৃত্যু বুধবারও। প্রায় 11,000-এর মতো মৃত্যু দেখল বিশ্ব। ফলে মোট প্রাণহানি 13,60,000-এর বেশি। নতুন 6,11,000-এর বেশি মানুষের শরীরে মিলল কোভিড। মোট সংক্রমিত 5,68,00,000-এর উপর। জুলাইয়ের পর প্রথম একদিনে 2,000-এর মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 2,56,000-এর বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 750-এর বেশি মানুষ মারা গেছে ব্রাজিল আর ইতালিতে। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। ওমানে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি ওমান সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। সাধারণ ক্ষমার কারণে অবৈধভাবে ওমানে বসবাসরত বাংলাদেশিদের কোনো রকম জেল জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবেন।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, যারা 15 নভেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে ওমান ছেড়ে নিজ দেশে যাবেন তাদের ওয়ার্ক পারমিটের সব ফি ও জরিমানা থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া যেসব প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তাদেরকে নিজ নিজ দেশের দূতাবাসে যোগাযোগ করে পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। ধৈর্য সহকারে সুন্দরভাবে দূতাবাসের গাইডলাইন অনুযায়ী আপনারা আপনাদের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করবেন। আমি সাথে সাথে দূতাবাসের প্রতি অনুরোধ জানাবো, যদি আপনারা মনে করেন যে কমিউনিটির পক্ষ থেকে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমরা সর্বদা প্রস্তুত। আমরা চাচ্ছি আমাদের এই সব প্রবাসী ভাইয়েরা সুন্দরভাবে তাদের দেশে গিয়ে পৌঁছে যাক। হাজার হাজার কোটি টাকা পাচার করেও পিকে হালদার ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন উচ্চ আদালত। গভীর উষ্মা প্রকাশ করে বলেছেন, দেশটা মগের মুল্লুক কিনা। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে জানতে চান, পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও তাকে গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করবে কেউ, আর সে ধরাছোঁয়ার বাইরে থাকবে? মগের মুল্লুক নাকি? কেউ আইনের ঊর্ধ্ব নয়, তাকে অবশ্যই দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বৃহস্পতিবার এভাবেই পিকে হালদার ইস্যুতে প্রবল ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। হাজার হাজার কোটি টাকা নিয়ে সে চলে যাচ্ছে দেশের বাইরে। দেশটা কি মগের মুল্লুক যে যা খুশি তা করবে? এখানে তো আইন আছে, শাসন আছে, সব কিছুই আছে। আপনারা আমাদেরকে জানান কি পদক্ষেপ আপনারা নিয়েছেন। আদালত বলেছেন যে যেই লোক যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে অলরেডি নিয়ে গেছে এবং সে দেশে নাই, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আদালত বলেন, একজন মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন, তিনি আইনের আওতার বাইরে থাকবেন, কোর্টের আওতার বাইরে থাকবেন, সমস্ত জাতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, এটা হতে পারে না। এবং আইনের প্রতি সে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং আইনকে সে অবজ্ঞা করছে। কোর্ট উষ্মা প্রকাশ করলেন যে সে এত হাজার হাজার কোটি টাকা বিদেশ নিয়ে যাচ্ছে, যে আপনারা বসে এখানে কি করছেন আমরা দেখতে চাই। পাচারকারী পিকে হালদারকে ফিরিয়ে এনে গ্রেফতার বিষয়ে দুদক ও সরকার কি পদক্ষেপ নিয়েছে তা 10 দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট আদেশ দিয়েছে যে দুদক যে মামলা করেছে এবং তাকে গ্রেফতারের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে সেটা কোর্ট জানতে চেয়েছে এবং আগামী 2 ডিসেম্বর মানে দুদককে চেয়ারম্যান করার পরে যে নির্দেশনা হয়েছে যেটা অ্যাফিডেভিট আকারে কোর্টকে জানাইতে হবে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে কানাডায় আয়েশি জীবনযাপন করছে পিকে। এর মধ্যে আদালতের মাধ্যমে ফেরার অনুমতি নিয়েছিলেন, তারপর নাটকের মতো করে জানান অসুস্থ, তাই দেশে আসতে পারছেন না আপাতত। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশের পরিচয়ে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। কোচ জেমি ডেকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে কাতার গেছে 27 সদস্যের বাংলাদেশ দল। বৃহস্পতিবার সকালে রওনা দিয়ে দুপুর 1:45 পৌঁছে জামাল ভুঁইয়ারা। বিমানবন্দরে করা পরীক্ষায় সবার করোনা নেগেটিভ এসেছে। দোহায় 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ফুটবলারদের। কাতারের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে করোনা পজিটিভ হওয়ায় মঞ্জুরুর রহমান দলের সাথে যেতে পারেনি। আগামী 4 ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। তার আগে 2টি প্রস্তুতি ম্যাচ রয়েছে কাতারের ক্লাব দলের বিপক্ষে। নেপাল ম্যাচের আগে ঢাকা ক্যাম্প থেকে বাদ পড়েছেন নাজমুল ইসলাম রাসেল, আরিফুর রহমান, ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও আবদুল্লাহ। করোনা আক্রান্ত জেমি ডের অবর্তমানে দল সামলাবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। আমাদের স্কোয়াডটা ছিল 27 জনের। গতকালকে আমাদের কোভিড টেস্ট আসার পরে মানিককে আমরা রেখে আসতে হয়েছে। মানিকের পজিটিভ আসছে এবং আমরা কি যে যেহেতু জেমিডিও আছে, যদি 3-4 দিনে ওর টেস্টটা আবার করার পরে যদি ভালো হয় তাহলে ওকে আবার নিয়ে আসা হবে। প্রথমবারের মতো ডাকতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে যাচ্ছি বাংলাদেশের হয়ে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন আমার শেয়ারটা দিয়ে গোল করে দেশের জন্য জয়ে নিজের ভূমিকা রাখতে পারি। প্রচণ্ড খরা থেকে নিস্তার এবং বৃষ্টির জন্য সৌদি আরব জুড়ে আজ মুসল্লিরা পড়লেন ইস্তিসকা নামাজ। আল্লাহর দরবারে করা হয় বিশেষ মোনাজাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম।
سبح اسم ربك الأعلى الذي خلق فسوى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।